করে মুখস্থ করেন, অজস্র তথ্য মাথায় থাকবে, যখন আপনি বিশাল বিশাল এসে লিখতে পারবেন, কারণ আপনার মাথায় তথ্য আছে। আর ক্লাস করার সুবিধাটা কি, ক্লাস করতে গেলে ধারাবাহিকতাটা বোঝা যায়। যাও, লেকচার দিয়ে ফেলেছি, প্লিজ চলে আসুন। এখানে প্রশ্ন করছিলাম যে বর্তমানে বাংলাদেশে কতটি চা বাগান রয়েছে? 167টি। প্রথম চা বাগান কোথায়? প্রথম চা বাগান কোথায় হয়েছিল? আমরা তো ওই মালনীছড়া থাকলেও উত্তর করবো চট্টগ্রামের ক্লাব এলাকা। যদি চট্টগ্রামে ক্লাব এলাকা না থাকে তখন আমরা মালনীছড়া উত্তর করবো। কিন্তু প্রশ্ন যদি হয় প্রথম বাণিজ্যিক চা বাগান কোথায় ছিল, তাহলে অবশ্যই উত্তর করবো সিলেটের মালনীছড়ায়। সর্বশেষ চা বাগান কোথায়? সর্বশেষ চা বাগান পঞ্চগড়ে। কত সালে? 2019 সালে। ওকে, এখান থেকে যেটা বলা যেতে পারে সেটা হলো ইম্পর্টেন্ট হিসেবে যেটা লিখে নিতে পারেন, সেটা হলো সর্বাধিক চা বাগান কোথায় রয়েছে? সর্বাধিক চা বাগান, সর্বাধিক চা বাগান রয়েছে মৌলভীবাজারে। মৌলভীবাজারে, এই মৌলভীবাজারে 91টা চা বাগান রয়েছে। এই 167টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারে 91টা চা বাগান রয়েছে। এছাড়াও আরো কিছু তথ্য এভাবে বলা যেতে পারে, যেমন আপনার বিটিআরআই তথা বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেটা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। চা জাদুঘর কোথায় অবস্থিত? চা জাদুঘর অর্থাৎ টি মিউজিয়াম। এই ধরনের মানে এগুলো আকর্ষণীয় কিছু প্রশ্ন। যে চা জাদুঘর, দেখুন ভাবতে ভালো লাগে না? চা জাদুঘর, যেখানে চায়ের বিভিন্ন ভ্যারাইটি রাখা আছে। যে চা জাদুঘর কোথায় অবস্থিত? এটা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। চা বোর্ড অর্থাৎ এই যে চায়ের বাগান সম্প্রসারণ এবং চায়ের উন্নয়নে একটা সরকারি প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা চা বোর্ড বলি, সেটার অবস্থান কোথায়? আমরা তো মনে মনে ভেবে নেবো যে এটা ঢাকা, আসলে ঢাকা নয়, চা বোর্ড এটার অবস্থান চট্টগ্রামে। তারপরে চায়ের নিলাম বাজার, চা নিলামে বিক্রি হয়, আপনি সরাসরি চা কিনতে পারবেন না, বাগান থেকে সরাসরি আপনি চা কিনতে পারবেন না, কারণ এটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটাকে বলা হয় নিলাম পদ্ধতি। এরকম চায়ের নিলাম বাগান, নিলাম বাজার বাংলাদেশে 2টা রয়েছে, একটা হচ্ছে চট্টগ্রামে আর একটা হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তৃতীয় যে নিলাম বাজার স্থাপন করার চিন্তা ভাবনা সরকার করছে বা প্রচেষ্টা রয়েছে, সেটা হচ্ছে পঞ্চগড়ে হবে। 3 নম্বর যে চায়ের নিলাম বাজার তৈরি হতে যাচ্ছে বা হবে, সেটা কোথায় হবে? পঞ্চগড়ে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের চায়ের নিলাম বাজার কয়টি? 2টি। দেখ কথাগুলো এখানে কিছু আছে, আমরা এদিকে না যাই, কথা বলে ফেলেছি, রেকর্ডে আছে, শুনে নেবেন। এই যে এখানে 167টা দেয়া আছে, তথ্যগুলো আমি অলরেডি পড়ে ফেলেছি। ওকে, এবার একটু উত্তর করার চেষ্টা করুন তো, নিচে কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়? ধান, পাট, চা, তুলা। ধান, পাট, চা, তুলা। উত্তর দেওয়ার চেষ্টা করুন। ধান। নেক্সট, 1975 সালে কোন প্রতিষ্ঠান ইরাটম 24 ধান উৎপাদন করে? প্রশ্নের উত্তর তো প্রশ্নেই দেয়া আছে, প্রশ্নের উত্তর প্রশ্নেই দেয়া আছে। 1975 সালে কোন প্রতিষ্ঠান ইরাটম 24 ধান উৎপাদন করে? ধান উৎপাদন তো আর গম উৎপাদন, গম গবেষণাগারী প্রতিষ্ঠান করবে না, করবে? হায় হায় হায়, কি করেছে? 1975 সালে কোন প্রতিষ্ঠান ইরাটম 24 ধান উৎপাদন করেছে? এটার উত্তর হবে ব্রি। এটার উত্তর হবে ব্রি। চলে যান পরেরটায়। ধান, এখান থেকে ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের, এটা চেঞ্জ হয়েছে, তৃতীয়। ধান উৎপাদনে রিসেন্ট এটা চেঞ্জ হয়েছে। ধান উৎপাদনে বাংলাদেশ বর্তমানে তৃতীয়। ধান উৎপাদনে বাংলাদেশ বর্তমানে তৃতীয়। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি? প্রধান খাদ্যশস্য ধান। নেক্সট, উৎপাদন সবচেয়ে বেশি হয় কোথায়? সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি উৎপাদন হয়, সবচেয়ে বেশি উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়। এরকম ভাবে আমরা গুরুত্ব দিয়ে তথ্য পড়ব। গম পড়ানো হয়েছে। উন্নত জাতের ভুট্টা নয় কোনটি? উন্নত জাতের ভুট্টা নয় কোনটি? শুভ্রা, বর্ণালী, মোহর, সুফলা। শুভ্রা, বর্ণালী, মোহর, সুফলা। দেখেন কোনটা? সুফলা। নেক্সট, গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। নেক্সট, তেলবীজ দরকার নাই। কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ, ধান গবেষণা ইনস্টিটিউট,
এটার অবস্থান হচ্ছে জয়দেবপুরে, ধান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুরে। এই IRDP শব্দ সংক্ষেপটা একটু পড়ে রাখবেন, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তথা সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তথা সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি। হ্যাঁ, এইটা একটু রাখবেন। সার্ক কৃষি তথ্য কেন্দ্র, SAIC, সার্ক এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার। এটা হচ্ছে কোথায়? ফার্ম গেটে। এটা ফার্ম গেটে। আমাদের যে একটু আমি আগে একটা তথ্য বলেছিলাম, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ AIS কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা জরুরি না, জরুরি হচ্ছে AIS এর পূর্ণরূপ কি? এগ্রিকালচারাল ইনফরমেশন সিস্টেম। নেক্সট, এই একটানা এই প্রতিষ্ঠানগুলোর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কোনটা কোথায় অবস্থিত, কোনটা কোথায় অবস্থিত। ওকে, নেক্সট, সবগুলোই পড়বেন, এগুলো থেকে প্রশ্ন আসে, কোনটা কোথায় অবস্থিত। এখান থেকে বাছাই করার কিছু নাই। উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র কোথায়? হর্টিকালচার, গাজীপুর। নেক্সট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 সালে। ওকে, বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত? বৃহত্তম কৃষি খামার এই ঝিনাইদহ জেলার মহেশপুরে। নেক্সট, ফসলের উন্নত জাত, এই যে ধানের কিছু উন্নত জাত আছে, ধান হীরা, মালা, মণি, মুক্তা, ময়না ইত্যাদি, কিন্তু এখান থেকে আসার মতো প্রশ্ন কিরকম, যেমন একটা প্রশ্ন হতে পারে, আমি একটা ধরন দেখাচ্ছি, যেমন ময়না আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, প্রশ্ন আসতে পারে পাখি ছাড়া ময়না কি? পাখি ছাড়া ময়না কি? এইভাবেই প্রশ্ন হয়, পাখি ছাড়া ময়না কি? আর ময়না তো পাশের বাড়ির ওই মেয়েটি না, তাই না? ময়না কে? যদিও ময়না আমার কাছে আমার ছোট বোন, কথা বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্ন আসবে এরকম ভাবে যে ময়না কি বা ময়না কে? ময়না হচ্ছে একটি উন্নত জাতের ধান। ওকে, ঠিক এইভাবে একটু পড়ার চেষ্টা করবেন। নেক্সট, তামাকের ক্ষেত্রে এই নামগুলোর কারণে প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে যায়। তামাক গুরুত্বপূর্ণ নয়, যদিও তামাক ওই যে বললাম যে এটা প্রশ্নকর্তার উপরে নির্ভর করবে, ঠিক আছে, কিন্তু কে সিগারেট পছন্দ করে ঠিক ওইখান থেকে তামাককে নিয়ে প্রশ্ন করবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আলুর কিছু জাত রয়েছে, এই যে আলুর জাত, বিশেষ করে যেমন কার্ডিনেল একটা আলুর জাত, সিন্দুরি একটা আলুর জাত। আমের ক্ষেত্রে যেমন মহানন্দা দিয়ে প্রশ্ন হতে পারে, নদী ছাড়া মহানন্দা কি? কিংবা প্রশ্ন হতে পারে আম্রপালি, এই আম্রপালি দিয়ে প্রশ্ন হতে পারে এরকম যে পাহাড়ি এলাকায় জাতের জন্য পাহাড়ি এলাকায় চাষের জন্য কোন আমের জাতটি নির্বাচন করা হয়েছে? আমি প্রশ্নের ধরনগুলো বলছি, দেখবেন যে এগুলো কমন পড়ে গেছে, হতে পারে, এটা সম্ভাবনা আছে। নদী ছাড়া মহানন্দা কি? উত্তর হবে উন্নত মানের আমের জাত। আম্রপালি দিয়ে প্রশ্ন করতেই পারে, কিন্তু আমার বিবেচনা প্রশ্নটা হবে এরকম, পাহাড়ি এলাকায় বা উঁচু এলাকায় চাষের জন্য আমের কোন জাতটি নির্বাচন করা হয়েছে? আপনাকে জানতে হবে যে সেটা কোনটি, আম্রপালি। এখন এই যে ল্যাংড়া, গোপালভোগ, মোহনভোগ, হিমসাগর ইত্যাদি বা হিরসাপাত, এগুলো উন্নত মানের আমের জাত, ওগুলো তো আমরা জানি, তাই না? সূর্য ডিমও একটা আমের জাত। ক্লিয়ার? নেক্সট, মরিচের জাত সংক্ষিপ্ত তথ্য যমুনা। টমেটো দিয়েও প্রশ্ন হতে পারে, জাস্ট বেগুন দিয়ে প্রশ্ন বেশি হয়, হতে পারে ইওরা, শুকতারা, তারাপুরি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, বাঁধাকপি থেকে প্রশ্ন আসতে পারে, বাঁধাকপির যেমন গোল্ডেন ক্রস, এই নামটা যেমন হচ্ছে আপনার এখানে ড্রাম হেড, এটা হবে ড্রাম, ডয়রফলা আকার ব ড্রাম হেড। ওকে, তারপরে আপনার গ্রিন এক্সপ্রেস প্রভাতী হতেই পারে, ঠিক আছে, বা বাড়ি বাঁধাকপি আগে ভাবে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসতে এই নামগুলো গুরুত্বপূর্ণ, প্রভাতী, অ্যাটলাস, গোল্ডেন ক্রস, গ্রিন এক্সপ্রেস, ড্রাম হেড, হ্যাঁ, KY ক্রস, এগুলো কিসের জাত বা কি? এগুলো আপনাকে জানতে হবে যেগুলো বাঁধাকপির জাত। নেক্সট, হ্যাঁ, ওই যে কি যেন একটা নাটকের মধ্যে দেখেছিলাম, মূলা দিয়ে বলছে জামাই মূলার সিজনে তো আইলা না, কি হারাইলা, ঠিক আছে। তা আমি দেখি আর হাসি, বলে মূলা মানে সব যা রান্না করছে সবখানেই মূলা। না, আমার শাশুড়ি আবার এরকম না, আমার শাশুড়ি আবার খুব ভালো ভালো রান্না করে, কুমিল্লার মানুষ তো,
হ্যাঁ, খাওয়া দাওয়ায় খুব খানেওয়ালা আর কি। আসুন, কোথায় ছিলাম? নদী ছাড়া পদ্মা কি? নদী ছাড়া পদ্মা কি? প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, বসে থাকবেন না। নদী ছাড়া পদ্মা একটি তরমুজ, তরমুজের নাম, ঠিক আছে? আর তরমুজের জাত। তারপরে কি আছে? নদী ছাড়া যমুনা কিসের নাম? মরিচ। নেক্সট, বাংলাদেশের মৎস্য সম্পদ, যেমন প্রশ্ন হতে পারে গোল্ড, হোয়াইট গোল্ড, বাংলাদেশের হোয়াইট গোল্ড কি? চিংড়ি সম্পদ। বাংলাদেশের হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি সম্পদ। ওকে, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর পূর্ণরূপ মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে BFRI, বাংলাদেশ, বাংলাদেশ ফিশ রিসার্চ ইনস্টিটিউট, BFRI। ওকে, এই BFRI আবার অনেকগুলো শাখা রয়েছে, যেমন বাংলাদেশ ফিশ রিসার্চ ইনস্টিটিউট অনেকগুলো শাখা রয়েছে, যেমন মিঠা পানির মৎস্য গবেষণা কেন্দ্র, সেটাও ময়মনসিংহে। যেমন লোনা পানির মৎস্য গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে খুলনার পাইকগাছায়। যেমন কি বলে যে হচ্ছে চিংড়ি গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে বাগেরহাটে, ঠিক আছে? তারপরে ধরুন আপনার নদীর পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চাঁদপুরে। তারপরে সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র, সরি, নদীর পানির মৎস্য গবেষণা কেন্দ্র চাঁদপুরে, সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র এটা কক্সবাজারে। এই তথ্যগুলো নিয়ে কিন্তু অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়, আপনারা বিভ্রান্ত হবেন না। নেক্সট, দেয়া আছে এখানে, আমি কথাগুলো বলেছি, মিলিয়ে নেবেন। নেক্সট, মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? 86%। নেক্সট, মাছ চাষে টানা 7বার পঞ্চম হয়েছে নিচে কোন দেশ? কোন দেশ? আর বাংলাদেশ। নেক্সট, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। ওকে, এগুলো আসলে এত বেশি কঠিন তথ্য, এগুলো পরীক্ষায় খুব একটা আসে না। আপনারা প্রশ্ন ধরে ধরে এটা আমি মিলিয়ে দিতে পারতাম, কিন্তু এই যেমন প্রশ্নগুলো এভাবে মানে তথ্যগুলো আপডেট করার চেষ্টা করবেন। 2020-21 অর্থ বছরে খাদ্যশস্যের মোট উৎপাদন কত? 2020-21 অর্থ বছরে খাদ্যশস্যের মোট উৎপাদন কত? আচ্ছা, একটু দেখি তো এই তথ্যটা আপনাদেরকে আমি হালনাগাদ করে দিতে পারি কিনা। হ্যাঁ, মোট খাদ্যশস্য উৎপাদন, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এটাকে ধরেন 2021-22 ধরবো, এখানে আমরা 2021-22 ধরবো, এটাকে কেটে দিব, তাহলে মোট উৎপাদন প্রশ্ন একই রয়ে গেল। আপডেটের তথ্যটা হচ্ছে এখানে এটা 443.56 জায়গায় এটা হবে 484.98 মেট্রিক টন। 484.98, 484 মেট্রিক টন, কেমনে? লক্ষ মেট্রিক টন। উত্তরটা হবে 484.98 লক্ষ মেট্রিক টন। ঠিক এরকম ভাবে আপনারা যেটা 2020-21 আছে সেটাকে 2021-22 পড়ে নিয়ে পড়তে পারেন। কথা বুঝতে পেরেছি? এখন এর মধ্যে আউশের উৎপাদন কত, আমনের উৎপাদন কত, বোরোর উৎপাদন কত, ছেড়ে দিন, এগুলো পড়তে হবে না, ঠিক আছে? এগুলো পড়তে হবে না। হুম, এগুলো পড়তে হবে না। আমি যেমন এটা আপডেট করে দিতে পারি 2021-22 এটার যে হিসাবটা আসছে, এখানে আপনারা যদি দেখেন আউশের জায়গায় যদি ধরেন, তাহলে এটা যেটা লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাটা আসলে, লক্ষ্যমাত্রা মানে কি? লক্ষ্যমাত্রা হচ্ছে এটা আমার টার্গেটেড, প্রজেক্টেড, এ পর্যন্ত হতে পারে, কিন্তু বছর শেষ না হলে তো সেটা পরিপূর্ণ তথ্য পাওয়া সম্ভব নয় যেটা হয়েছে। কথা কি ক্লিয়ার? এটা 2022 সালের অর্থনীতি সমীক্ষা বলা ছিল যে এটা হতে পারে। তাহলে 2023 এসে কি হয়েছে? 2023 এসে যেটা হয়েছে, এই আউশের উৎপাদন হয়েছে, ধরেন বলেই দেই, আউশের উৎপাদন হয়েছে আপনার 36.90 মেট্রিক টন। আমন হয়েছে 163.45, 163.45। তারপরে বোরোতে হয়েছে 215.34, 215.34। তারপরে এই যে মোট চাল, এই তিনটাকে যোগ করলে যেটা দাঁড়ায় 415.69, 415.69। তারপরে গমের উৎপাদন হয়েছে, গম হয়েছে 11.60, 11.60। তারপরে ভুট্টাতে হয়েছে 57.98, 57.98, এবং মোট হয়েছে, মোট এটা বেড়ে গেছে, সরি, বেড়েছে, মোট হয়েছে 484.98, 494.98 লক্ষ মেট্রিক টন। ক্লিয়ার? তো এই হলো খাদ্য উৎপাদন। নিরাপদ খাদ্য যেটা করা হচ্ছে সেটা হলো
যে নিরাপদ খাদ্য আইন কবে থেকে কার্যকর হয়েছে? নিরাপদ খাদ্য আইন নিরাপদ খাদ্য আইন 2013 কবে থেকে কার্যকর হয়েছে? 1 ফেব্রুয়ারি 2015 থেকে কার্যকর হয়েছে। ওকে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এটা আলোচিত বিষয়, যেটাকে বলে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, এটা কার্যক্রম শুরু হয়েছে 2015 সাল থেকে। ওকে, তো সুতরাং এই এখানে আপনার প্রচুর তথ্য আছে। কোথায় গেলাম? বাংলাদেশের প্রাণীজ সম্পদ, এগুলো আসলে এই যে প্রথম ভ্রূণ বদল, এই প্রশ্নগুলো অনেক পুরাতন প্রশ্ন। এখানে আপনারা দুইটা তথ্যকে গুরুত্ব দিতে পারে। বাংলাদেশে গবাদি প্রাণী, আসলে পশু কথাটা এখন ব্যবহার করা হয় না, এখানে প্রাণী শব্দটি ব্যবহার করা হয়। গবাদি প্রাণী গবেষণা ইনস্টিটিউট, যেটাকে আমরা বলি বিএলআরআই, এটা ঢাকার সাভারে অবস্থিত। যেমন এই কোথায় অবস্থিত ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার অবস্থিত কোথায়? এটা সাভারে অবস্থিত। নেক্সট, অর্থনীতি সমীক্ষা 2019 অনুসারে দেশের গবাদি পশুর সংখ্যা, এখন এখানে যা আছে তার উত্তর যদি করতে চান তাহলে 554.2 লক্ষ মেট্রিক, 2 লক্ষ টি। তারপরে 2019 সাল পর্যন্ত মাংস রপ্তানি হয় কত মেট্রিক টন? এটা 2019 সালকে কেন্দ্র করে প্রশ্নগুলো বিগত দিনে এসেছিল, ঠিক ওরকম ভাবে রাখা আছে। বাংলাদেশে যে পানি সম্পদ, বাংলাদেশের মোট যে নদীর সংখ্যা সেটা হচ্ছে কতটি? বাংলাদেশের নদীর সংখ্যা 57টি। এর মধ্যে ভারতের সাথে আছে 54টি নদী ভারত থেকে এসেছে, আর মিয়ানমার থেকে এসেছে 3টি। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক নদী কতটি? আমরা বলবো 54টি। এই আন্তর্জাতিক নদী 54টি, আন্তর্জাতিক নদী কতটি? 57টি। 57টির মধ্যে ভারত থেকে কয়টা নদী বাংলাদেশে প্রবেশ করেছে? আমরা বলবো 54টি। মিয়ানমার থেকে কয়টা নদী বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর দেব 3টি। ওকে, যৌথ নদী কমিশন, যৌথ নদী কমিশন কবে গঠিত হয়েছে? যৌথ নদী কমিশন গঠিত হয়েছে 1972 সালে। ওকে, ডিএনডি বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল? ঢাকা। বাংলাদেশের বৃহৎ সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশে খনিজ ও প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশে খনিজ ও প্রাকৃতিক সম্পদ যদি আমরা এখান থেকে বলি, এই তথ্যগুলো অনেকটা সায়েন্সের কোয়েশ্চেন। যেমন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, বা তাতে প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ কত, এই প্রশ্নগুলো আমার ইস্যু না, কিন্তু তবু এই তথ্যগুলো বাংলাদেশ অ্যাফেয়ার্সে এক ধরনের কি বলবো যে ট্র্যাডিশন হিসেবে রাখা হয়ে থাকে। হ্যাঁ, এগুলো আপনারা উত্তর দিতে পারবেন, এগুলো উত্তর দিতে পারবেন। বাংলাদেশে আসলে বনজ কি বলে বনভূমির পরিমাণ কত? 15%-এর কিছু বেশি। ঠিক আছে, মাথা পিছু বনভূমির পরিমাণ 0.2 হেক্টর, 0.02 হেক্টর। এইটা বেশি ইম্পর্টেন্ট, আসার মতো। নেক্সট, এই বনভূমিকে কয়টা ভাগে ভাগ করা যায় এত বিস্তারিত কোনো দরকার নাই, কোনো দরকার নেই। তবে এই ধরনের মজার তথ্য আসে যে সাম্পানো নৌকা তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়? চাপালিশ ও গামার। ঠিক আছে, তারপরে রেলপথে স্লিপার তৈরিতে কোন ধরনের কাঠ ব্যবহার করা হয়? গর্জন ও জারুল। আসবাবপত্র তৈরিতে সেগুন। এগুলো এক ধরনের ট্র্যাডিশন হয়ে গেছে, জাস্ট একটু জানতে হয় তাই। ঠিক আছে, আপনার যে গাবা, ধুন্দুল ও শিমুল, এই কাঠগুলো কি তৈরিতে ব্যবহার হয়? দেশলাই কিংবা পেন্সিল ইত্যাদি তৈরিতে গাবা, ধুন্দুল ও শিমুল কাঠ ব্যবহার করা হয়। হ্যাঁ, সুন্দরবন সম্পর্কে যেটা মনে রাখবেন, সুন্দরবনের আয়তন এই যে বাংলাদেশ অংশে আছে, বাংলাদেশ অংশে আছে 6017 বর্গ কিলোমিটার। ওকে, নেক্সট, সুন্দরবনের বেশিরভাগ অংশ কোন কোন এলাকা জুড়ে রয়েছে? সুন্দরবনের বেশিরভাগ অংশ সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা জুড়ে রয়েছে। এছাড়াও পটুয়াখালী এবং বরগুনাতেও আপনার সুন্দরবন রয়েছে, এবং একসময় সুন্দরবন কক্সবাজার পর্যন্ত ছিল। সুন্দরবন কক্সবাজার পর্যন্ত ছিল, এটার একটা কারণ ছিল, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট যা, তাকেই আমরা সুন্দরবন নামে চিহ্নিত করেছি। আজকে সেটা সময়ের প্রেক্ষাপটে এটা খুলনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের মধ্যে থেমে গেছে, কিন্তু এর কিছু অংশ এখনো পর্যন্ত পটুয়াখালী এবং বরগুনায় আছে, এবং এটা একসময় কক্সবাজারে ছিল, যা কিছুটা আপনারা ওই যে খুঁটাখালী, কক্সবাজারের খুঁটাখালী এরিয়াতে আপনারা দেখতে পাবেন। চকরিয়া নাম শুনে থাকবেন, চকরিয়া, খুঁটাখালী। হ্যাঁ, ওই এলাকাতেও কিছু বন, মানে ওরা এখনো বলে যে এখানে কিছু সুন্দরবন রয়েছে।
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? নিশ্চয়ই প্রাকৃতিক গ্যাস। চুনাপাথর কথাটা এই পাশে টিক চিহ্নটা কি উল্টা দিকে দেওয়া হয়েছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আপনারা টিক চিহ্ন এটা সঠিক জায়গায় দেওয়া হয়েছে। আপনারা এটাকে এই প্রাকৃতিক গ্যাস এইটা এই পাশে টিকটা না ধরে এই পাশে ধরে পড়ুন। প্রাকৃতিক গ্যাস মজুদ গ্যাসের পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ গ্যাস ফিল্ডের নাম কোনটি? সবচেয়ে বৃহৎ গ্যাস ফিল্ডের নাম তিতাস। ওকে, খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস এইটা একটা ইম্পর্টেন্ট তথ্য। বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ফিল্ডের দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? 28টি। ইম্পর্টেন্ট। ওকে, এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ফিল্ডের সংখ্যা কতটি? 28টি। এই কোন খাতে ব্যবহার হয়েছে এগুলো দরকার নাই। খনিজ তেল দরকার নাই। কয়লা কয়লা দরকার, যেটা সেটা হচ্ছে বলা যায় যে উন্নত মানের কয়লা রয়েছে জয়পুরহাটের জামালগঞ্জ এবং এবং দিনাজপুরের বড়পুকুরিয়ায়। হ্যাঁ, এবং বাংলাদেশে এই বড়পুকুরিয়া যে কয়লা খনি এইটা বাস্তবায়নাধীন, মানে এটা এখান থেকে কয়লা উত্তোলন করা হয়। হ্যাঁ, এরকম। এই প্রশ্নগুলো খুব জরুরি না, খুব জরুরি না। চুনা পাথর, ওই উন্নত মানের চুনা পাথর রয়েছে জয়পুরহাটের জামালগঞ্জে। এটা হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জে উন্নত মানের চুনা পাথর রয়েছে। চীনামাটি এই যে চীনামাটির কারণে এই যে বিজয়পুরকে আপনার সাদামাটি মানে চীনামাটি, যেটা চায়না ক্লে আমরা বলে থাকি, এটাকে সাদামাটি করে আপনার নেত্রকোনার একটা ব্র্যান্ড, মানে জেলার যে ব্র্যান্ড নেম সেটা করা হয়েছে। তো বলা হয়ে থাকে বাংলাদেশে উৎকৃষ্ট মানের চীনামাটির সর্বোচ্চ মজুদ কোথায় রয়েছে? আমরা উত্তর দিব নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে। ঠিক আছে। আর ইউরেনিয়ামের সন্ধান কোথায় পাওয়া গেছে? মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়ে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই যে ইউরেনিয়াম শুধুমাত্র যে ওই কুলাউড়া পাহাড়েই পাওয়া যায় তা না। আমাদের বাংলাদেশে এই যে ব্রহ্মপুত্র এবং মেঘনার যে অববাহিকা রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ইউরেনিয়ামের উপস্থিতি রয়েছে, কিন্তু সেই উপস্থিতি মানে নিশ্চিত করে সেখান থেকে ইউরেনিয়াম আহরণ করার যে দক্ষতা, সেই দক্ষতা আমাদের নাই। কথা বোঝাতে পেরেছি? ওই টেকনিক্যাল সাপোর্ট আমাদের নাই, ওই অর্থ আমাদের নাই, যে কারণে আমাদেরকে ইউরেনিয়াম কোথা থেকে আনতে হচ্ছে? রাশিয়ার সাহায্যে আনতে হচ্ছে। কথা বোঝাতে পেরেছি? তো যাই হোক, প্রশ্ন যদি আসে, কিরকম প্রশ্ন আসতে পারে যে ইউরেনিয়ামের সন্ধান প্রথম কোথায় পাওয়া গেছে? কুলাউড়া পাহাড়ে 1976 সালে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। ওটি আমাদের কাছে অনেক বড় কিছু। কিন্তু এরপরে আমরা দেখতে পেলাম যে না, শুধু কুলাউড়া পাহাড় নয়, এইটা মানে ব্রহ্মপুত্র এবং মেঘনার যে অববাহিকা, তার মানে কি অববাহিকা মানে কি? দুইটা নদীর মধ্যবর্তী বিস্তীর্ণ এলাকা। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে একেবারে মনে করেন বঙ্গোপসাগরের তীর পর্যন্ত বিপুল পরিমাণে ইউরেনিয়ামের সন্ধান উপস্থিতি রয়েছে, কিন্তু সেটাকে উত্তোলন করার মতো ক্ষমতা আমাদের নাই। আমি বোধহয় বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, চলে আসুন এখানে পরিকল্পনা কমিশন। বাংলাদেশের যে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। আর তাকে এই চেয়ারম্যানকে নিয়োগ দেন কে? চেয়ারম্যানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারপরে যেটা হলো উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক জোসেফ স্টালিন কত সালে করেছেন? 1921 সালে। বাংলাদেশে এ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে কতটি? এ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে 8টি। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ কত? 1973 থেকে 1978। 1973 থেকে 1978 যদি এইভাবে চিন্তা করি তাহলে আমরা বলবো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত? 2021 থেকে 2025। কথাটা ঠিক না, এটা 2020 থেকে 2025 হবে। এটা 2020 থেকে 2025, 2020 থেকে 2025। ওকে, সবসময়ের জন্য প্রথম এবং শেষ, এগুলো কিন্তু খেয়াল করবেন। তারপরে এই পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায়? পরিকল্পনা কমিশনের সদর দপ্তর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ছোট ছোট করে সমস্ত তথ্য নয়, আপনারা নির্দিষ্ট তথ্যগুলোকে আন্ডারলাইন করবেন এবং সেগুলো সেই জায়গা থেকে মার্ক করে নেবেন এবং প্রশ্ন করবেন এভাবে যে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায়? ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ওকে, এই 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 তিনটা শব্দ সংখ্যা খুব জরুরি। তার মধ্যে সবচেয়ে আচ্ছা, এখানে দুইটা আছে মূলত।
মূলত দুইটা আছে, একটা হচ্ছে এনইসি আর একটা হচ্ছে একনেক। দেখুন খেয়াল করে এটাকে আমরা পড়ি, এইটাকে আমরা পড়ি কিভাবে, এনইসি এনইসি এনইসি, এটাকে কিন্তু আমরা নেক বলি না, কিন্তু এই ইসি এনইসি এটাকে আমরা পড়ার সময় কিন্তু পড়ি। বাংলায় দেখবেন, পত্রিকায় দেখবেন লেখা আছে একনেক, ইসি এনইসি, সংক্ষেপে একনেক বা এক শব্দে বলা হচ্ছে একনেক। হ্যাঁ, তাহলে এনইসির পূর্ণরূপ কি আমরা পড়ার সময় অবশ্যই, যে বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করেন, এর আগে একবার আমি বলেছি যে ফুল মিনিং কি, ফুল মিনিং বলে কিছু নাই। এ ধরনের অ্যাব্রিভিয়েটেড যদি ফর্ম থাকে তাহলে আপনারা বলবেন যে ফুল ফর্ম কি, হোয়াট স্ট্যান্ডস ফর এনইসি বা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনইসি, ঠিক এইটা মাথায় নিয়ে পড়বেন। বা বাংলায় যদি পড়তে চান তাহলে পূর্ণরূপটা কি, অথবা ইংরেজিতে যেমন ইলাবোরেটেড ফর্মটা কি। ইলাবোরেটেড মানে কি, বড় করা, আর অ্যাব্রিভিয়েটেড মানে কি, সংক্ষিপ্ত করা। এখন যে অবস্থা আছে এটা অ্যাব্রিভিয়েটেড, আর পাশে যেটা লেখা আছে সেটা ইলাবোরেটেড ফর্ম, ফুল ফর্ম, ইলাবোরেটেড ফর্ম। কথা বোঝাতে পেরেছি? ফুল মিনিং কথাটা পরিপূর্ণ ভুল কথা নাকি, ঠিক কইছি নাকি না ভুল কইছি? কথা কই না কেরে, ওই যে এই শব্দ সংক্ষেপ গুলো অনেকে দেখি পড়ায়, সে বলে যে এনইসি পূর্ণ, এনইসির ফুল মিনিং কি? আমার তখন মাথায় আগুন ধরে যায়, কেমনে বলে এটা? ওকে, হোয়াট এভার। তাহলে হোয়াট স্ট্যান্ডস ফর এনইসি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, আর একনে কি, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ওকে, আর বাংলাদেশে এই পরিকল্পনা কমিশন যে পরিকল্পনাগুলো করেন সেগুলোর চূড়ান্ত অনুমোদন দেয় একনেক। কথা বোঝাতে পেরেছি? চূড়ান্ত অনুমোদন দেয় একনেক। আর একনেকের চেয়ারপারসন কে? একনেকের চেয়ারপারসন কে? একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী। এই যে তথ্যগুলো আমি আন্ডারলাইন করছি বা রাউন্ড আপ করছি, এগুলোকে আপনারা খুব বেশি খেয়াল করবেন, নেক্সট, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এত বিস্তৃত, মানে কি বলবো, যে জটিল জিনিস সম্ভব নয়, আসার মতো আমার কাছে মনে হয় না। ওকে, নিচের কোন তথ্যটি সত্য, যেমন এরকম একটা কথা যদি বলে যে নিচের কোন তথ্যটি সত্য বা কোন স্টেটমেন্টটি ট্রু, সত্য, বর্তমানে দেশে 100% জনগোষ্ঠী বিদ্যুতের আওতায় এসেছে। এখন আসলে এসেছে কি না এসেছে সেটা পরের কথা। তথ্য বলছে বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুৎ প্রাপ্ত হয়েছে। আবার বলেন না যে শতভাগ মানুষ বিদ্যুতায়িত হয়েছে। বিদ্যুতায়িত হয়েছে মানে কি, শতভাগ মানুষ বিদ্যুতায়িত মানে মানুষের শরীরে কি বিদ্যুৎ ঢুকে গেছে? ব্যাপারটা তো হলে তো মানুষ মারা যাবে নাকি। আসলে শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। ওকে, এটা একটা স্টেটমেন্ট। প্রশ্ন, আমরা ওই যে বললাম একটু আগে যে প্রশ্ন খুঁজতে হবে, যে কিভাবে প্রশ্নটা আসতে পারে, এই বাক্যটাকে ঘুরিয়ে প্রশ্ন করতে শিখতে হবে। ঠিক আছে, নেক্সট, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্যের হার কত? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্যের হার কত? 15.6%। অতি দারিদ্র্যের হার কত? 7.40%। এক মিনিট, ওকে, নেক্সট, বাংলাদেশ উন্নয়ন ফোরাম। এই বাংলাদেশ উন্নয়ন ফোরামকে আমরা বলে থাকি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, যেটাকে সংক্ষেপে বিডিএফ বলা হয়। বা বিডিএফ স্ট্যান্ডস ফর বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। এইটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1974 সালে। সালগুলোকে একটু খেয়াল করে এগিয়ে যান। 1974 সালে। পরবর্তীতে 1997 সালে এটা প্যারিস কনসোর্টিয়াম গ্রুপে পরিণত হয়। এটি প্যারিস কনসোর্টিয়াম গ্রুপে পরিণত হবে, শেষ পর্যন্ত এটা 2002 সালে বিডিএফ এ পরিণত হয়। এটা পিডিএফ এ পরিণত হয় 2002 সালে। পিডিএফ এ পরিণত হয় 2002 সালে। আর এখানে আমরা বলতে পারি বিডিএফ এর যে বৈঠক, বিডিএফ, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, বিডিএফ এর বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে হচ্ছে 2003 থেকে। বিডিএফ এর বৈঠক বাংলাদেশে কবে থেকে হচ্ছে? 2003 থেকে বাংলাদেশে। এবং এখান থেকে আমরা যদি তথ্য আরেকটি নেই, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তথ্য, যেটা সর্বশেষ বৈঠক কবে হয়েছে। বিডিএফ এর সর্বশেষ বৈঠক, বিডিএফ এর সর্বশেষ যে বৈঠকটি হয়েছে, এটা হওয়ার কথা ছিল 29 থেকে 30 জানুয়ারি।
29 থেকে 30 জানুয়ারি 29 থেকে 30 জানুয়ারি 2020 এটা ফরম্যাটেড ছিল, কিন্তু অনেকেই জানে না যে আসলে কোভিড পরিস্থিতির কারণে এই কি বলা যেতে পারে যে বৈঠকটা এটা শুধুমাত্র 29 জানুয়ারিতে হয়েছিল, একটা দিন কমানো হয়েছিল। সাধারণত বিডিএফ এর বৈঠক 2 দিনের জন্য হয়ে থাকে। কি বলছিলাম, বিডিএফ এর যে বৈঠক, বিডিএফ এর যে সর্বশেষ বৈঠক সেটা কবে হয়েছে আমরা দেখে থাকবো যে এটা 29 এবং 30 জানুয়ারি 2020, কিন্তু অ্যাকচুয়ালি এটা একদিন হয়েছিল 29 জানুয়ারি। ওকে, এই বিশেষ তথ্যটি সবাই জানবে না, আপনারা জানেন। এই বিশেষ তথ্যটি অনেকেই জানবে না, আপনারা জানেন। যাই হোক, এগুলো জাস্ট টিপিক্যাল কোয়েশ্চেন, দরকার নাই। এখানে এটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী কে? বিশ্বব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক হচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য অর্জন করে কোন দেশ থেকে? যদি প্রশ্নটা হয় কোন দেশ থেকে, প্রশ্নটি হয় কোন দেশ, কোন দেশ, সেটা হচ্ছে জাপান। জাপান, এবং জাপানের যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে জাইকা, JICA, জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি। ওকে, আর এইটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে ঋণদাতা গোষ্ঠী, অর্থাৎ সবচেয়ে বড়, সেটা দেশ হোক বা প্রতিষ্ঠান হোক, সবচেয়ে বড় ঋণদাতা গোষ্ঠীকে আমরা বলবো আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে সবচেয়ে বড় ঋণদাতা গোষ্ঠী। আর সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য এসে থাকে দেশভিত্তিক কোন একটা দেশ থেকে, তার নাম হচ্ছে জাপান। জাপান সরাসরি বাংলাদেশকে সাহায্য করে না, বাংলাদেশকে সরাসরি সাহায্য করে জাপান কিভাবে? একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, যার নাম হচ্ছে জাইকা। আমরা বলতে পারি JICA, জিকা, কিন্তু জিকা নয়, এটা হবে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি। ওকে, আবার একটা কথা, এই এজেন্সি এবং অ্যাসোসিয়েশন দুইটার মধ্যে একটু কনফ্লিক্ট লাগতে পারে যে কোনটা ছোট কোনটা বড়, বোঝাতে পেরেছি? সবসময়ের জন্য মনে রাখবেন যে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, যার সদস্য হচ্ছে বিভিন্ন দেশ, আর জাইকা একটা দেশের প্রতিষ্ঠান। তাহলে বড় যেটা সেটা অ্যাসোসিয়েশন, ছোট যেটা সেটা হচ্ছে এজেন্সি। ইজ ইট ক্লিয়ার? যেটা বড় সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন, আর যেটা ছোট সেটা হচ্ছে এজেন্সি। তাই এই জাইকা এবং আইডিএ এটা ভাঙতে গিয়ে যেন আপনাদের ভুল না হয়, সবসময়ের জন্য মনে রাখবেন আইডিএ স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যেখানে অনেকগুলো দেশ জড়িত, কারণ আইডিএ এটা একটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্গান। কথা বোঝাতে পেরেছি? আর যেটা জাইকার কথা বলছি, এটা জাপানের একটা দাতা সংস্থা, জাপানের একটা দাতা সংস্থা, ডোনার এজেন্সি, যেটা মাধ্যমে জাপান কি করে? বাংলাদেশকে সাহায্য করে থাকে। ওকে, বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি? উত্তর একনেক। নেক্সট, একনেকের পূর্ণ অভিব্যক্তি কি? খুঁজে বের করুন। এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। কই কই আছে দেখেন, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। নেক্সট, জাতীয় আয় ব্যয়। জাতীয় আয় ব্যয় থেকে যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের 87-1-এ বাংলাদেশের এই যে সংবিধানের 87-1 অনুচ্ছেদ, এইটুকু খালি খেয়াল রাখেন। প্রশ্ন যদি হয় যে বাজেট, সরকারকে বাজেট পেশের অনুমোদন দিয়েছে কে, বা বাজেট তৈরির অনুমোদন কে দিয়েছে? বাংলাদেশের সংবিধান কত নম্বর অনুচ্ছেদে? অনুচ্ছেদ 87-তে। কত দফায়? 87-1 দফায়, যেটা কি নামে পরিচিত? বার্ষিক আর্থিক বিবৃতি। বার্ষিক আর্থিক বিবৃতি তথা বাজেট। বার্ষিক আর্থিক বিবৃতি তথা বাজেট। ওকে, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি 3টা। এই ধরনের প্রশ্ন আসে না, এখন ইকোনমিক্স পড়াতে গেলে এই তথ্যগুলো এইভাবে পড়াতে হয়। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি 3টি, সেটা কি কি? 1 উৎপাদন পদ্ধতি, 2 আয় পদ্ধতি, 3 ব্যয় পদ্ধতি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ জিডিপি। হ্যাঁ, গ্রস, এটার আপনার পূর্ণাঙ্গ রূপগুলো জানবেন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ আয়, GNP, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট তথা মোট জাতীয় আয়। এটা হচ্ছে মোট দেশজ, এটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে বাংলা হচ্ছে মোট দেশজ আয়। মোট দেশজ আয়।
আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে মোট জাতীয় আয়। মোট জাতীয় আয়, মোট জাতীয় আয়, মোট দেশজ আয় এবং মোট জাতীয় আয়ের মধ্যে একটা পার্থক্য আছে। জিডিপি যখন একটা দেশের উৎপাদনের সকল যন্ত্রপাতি বা হাতিয়ার, এই যন্ত্রপাতি হাতিয়ার মানে হাতুর, কোরাল, তারপরে রাইফেল, তারপরে গোলা বারুদ, শুধু এগুলো নয়। এই যে আপনি ছাত্র মিঠুন চক্র, কি বলে মিঠুন ব্যাপারী, তারপরে কি আরেকজন স্টুডেন্ট আছেন নাসরিন ইসলাম তিশা, তারপরে গেছে তাসলিমা কক্সেস, মানে কি কক্সবাজার, হ্যাঁ তাসলিমা কি কক্সবাজার, তাই তো নাকি? তো এই যে আপনারাও কিন্তু উৎপাদনের হাতিয়ার। আপনারা ছাত্র, আপনারা টাকা না দিলে কি আমরা পড়াতে পারতাম? জাস্ট চিন্তা করুন এভাবে। আমরা টাকা নেই বলি কি আমরা খারাপ? আপনি স্কুলে, প্রাইমারি স্কুলে পড়েছেন, টাকা লাগে নাই। হাই স্কুলে পড়েছেন, টাকা লাগে নাই, লাগে নাই। কিন্তু এরপরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বেতন দেন নাই, ভর্তি ফি দেন নাই, পরীক্ষা ফি দেন নাই, দিয়েছেন তো, সব জায়গায় দিয়েছেন। তো তাহলে ওরা যদি নেয় তাহলে আমাদের দোষটা কোথায়? এটা তো একটা আলাদা ভেঞ্চার। এখন আপনি চিন্তা করেন, ওই যে প্রাইমারি স্কুলে পড়েছেন, ধরেন আপনি ফ্রি পড়েছেন, প্রাইমারি স্কুলে যিনি হেডমাস্টার তিনিও কিন্তু একজন উৎপাদনের হাতিয়ার। আপনি যে শিক্ষার্থী, আপনিও একজন উৎপাদনের হাতিয়ার, কিন্তু বসেছেন, বসার জন্য একটা বেঞ্চ ছিল, হাই বেঞ্চ, লো বেঞ্চ, বই রাখার জন্য হাই বেঞ্চ, বসার জন্য লো বেঞ্চ। ওই লো বেঞ্চ হাই বেঞ্চ উৎপাদনের হাতিয়ার। ঠিক আছে? আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি, আমার আমার বিভিন্ন জেলায় কেটেছে, আমি সব স্কুলে কিন্তু ওইরকম আমরা ফ্যান পাইনি, মাথার উপরে পাখা ঘুরতো না, কিন্তু এখন তো বিভিন্ন স্কুলে পাখা ঘোরে। এই যে পাখাটা ঘুরছে, এটাও কিন্তু উৎপাদনের হাতিয়ার। আপনি যে কলম দিয়ে লিখছেন, এটা একটা উৎপাদনের হাতিয়ার, বোঝার চেষ্টা করবেন, এটা একটা উৎপাদন হাতিয়ার। যে কালি ব্যবহার করছেন, এটা উৎপাদনের হাতিয়ার। আপনি যে চিন্তা করছেন, বসে বসে চিন্তা করছেন, আকাশ পানে আকাশ কুসুম কল্পনা করছেন, বলে না সেরা কথা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এই যিনি স্বপ্ন দেখছেন তিনি উৎপাদনের হাতিয়ার। ওই স্বপ্ন দেখাটা উৎপাদনের হাতিয়ার, চিন্তা করছেন সেটা উৎপাদনের হাতিয়ার। ও যে শান্তি রক্ষী বাহিনী আপনার কি বলে নামিবিয়া, লাইবেরিয়া বা সুদানে যে নিযুক্ত রয়েছে, তারাও কিন্তু উৎপাদনের হাতিয়ার। তারা যে হাতিয়ারটি নিয়ে গেছে, যথার্থ হাতিয়ার, গোলা বারুদ, গুলি করার যে যন্ত্র, অস্ত্র, আর্মস, সেটাও কিন্তু উৎপাদনের হাতিয়ার। কারণ ওটার জন্য বাংলাদেশ ভাড়া পায়, ভাড়া ভিত্তিক অর্থ পায়, জাতিসংঘ এটার জন্য টাকা দেয়। আমি যে কথা বলছি, দেশে অথবা বিদেশে যেখানে আপনি কাজ করেন না কেন, এগুলো উৎপাদনের হাতিয়ার। কিন্তু এই উৎপাদনের হাতিয়ারগুলো কোথায় কাজ করছে তার নিরিখে জিডিপি এবং জিএনপি নিয়ন্ত্রিত হয়। যখন জিডিপি কাউন্ট করা হয়, তখন বাংলাদেশে বা দেশের যে ভৌগোলিক সীমারেখা, দেশের যে ভৌগোলিক সীমারেখা, রাষ্ট্রীয় যে সীমারেখা, এই রাষ্ট্রীয় সীমারেখার মধ্যে যখন রাষ্ট্রীয় সীমারেখার মধ্যে যখন আপনি কিছু উৎপাদন করছেন, যখন সেটা শুধু রাষ্ট্রীয় সীমারেখার ভিত্তিতে যখন এটা কাউন্ট করা হয়, এটা কি হলো, এতক্ষণ কি হলো? এটা তাকান উপরে, বুঝতে পারছেন বিষয়টা? মানে আমি আপনাকে বলিনি, আমি কিন্তু ইঙ্গিত করেছি। দেখেন, খেয়াল করে কিভাবে নেমেছে, জাস্ট এই মুহূর্তের মধ্যে। যাও, কি বলবো আর, এটা আমি বলেছি, এটা বলতে চাই না, হ্যাঁ প্লিজ। কথা ছিলাম, সরি, জিএনপি এবং এই যে জিডিপি। তাহলে জিএনপি এবং জিডিপির মধ্যে ব্যাপারটা কি? আমি এতক্ষণ প্রেক্ষাপটটা বুঝিয়েছি, হাতিয়ারগুলো বুঝেছি। তার মানে একটা দেশের অভ্যন্তরে উৎপাদনের সকল হাতিয়ার বা যন্ত্রপাতিকে ব্যবহার করে যে সকল দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করা সম্ভব হয়, তার মোট আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। এই একই সংজ্ঞা জিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য। জাস্ট এই দুইটার মধ্যে পার্থক্যকারী একটা বাক্য আছে, সেটা হচ্ছে জিডিপিতে দেশের মানুষ যারা বিদেশে কাজ করছেন তাদেরকে কাউন্ট করা হয় না। অর্থাৎ আপনার যে ভাই, মামা, চাচা, খালু, বাবা যারা বাংলাদেশের বাইরে, কুয়েতে, কাতারে, আমেরিকায় যেখানে কাজ করছেন, তারা যে রেমিটেন্সটা পাঠাচ্ছেন, ওইটা জিডিপিতে কাউন্ট হয় না। জিডিপিতে কাউন্ট হয় শুধু দেশের ভৌগোলিক সীমারেখার উপরে যেটা উৎপাদন হচ্ছে। আর জিএনপিতে কাউন্ট হয় যেটা দেশের বাইরের মানুষ। জিএনপি হচ্ছে দেশের মানুষ প্লাস দেশের মানুষ যারা বাইরে কাজ করছেন তারা। আর জিডিপি মানে হচ্ছে শুধুমাত্র দেশের মানুষ, তাই নয়, যিনি বিদেশি বাংলাদেশে কাজ করছেন, যেমন একজন আমেরিকার বাংলাদেশে কাজ করছেন, এক্ষেত্রে কিন্তু ওটা জিডিপি। কথা বোঝাতে পেরেছি?
একজন আমেরিকার বাংলাদেশে কাজ করছেন, তার দ্বারা যে উৎপাদন হচ্ছে সেটা জিডিপি। কিন্তু বাংলাদেশের মানুষ যিনি আমেরিকায় কাজ করছেন, তিনি যে ইনকাম করছেন ওইটা কিন্তু বাংলাদেশের জিডিপি না, ওইটা হচ্ছে বাংলাদেশের জিএনপি। আমেরিকার মানুষ বাংলাদেশে যেটা উৎপাদন করছে সেটা বাংলাদেশের জন্য জিডিপি, কিন্তু আমেরিকার মানুষ যে রেমিটেন্সটি আমেরিকায় পাঠাচ্ছেন সেটা আমেরিকার জন্য জিএনপি। আমি বোধহয় বোঝাতে পেরেছি। তো জিডিপি স্ট্যান্ডস ফর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড জিএনপি স্ট্যান্ডস ফর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, এরকম একটা প্রশ্ন হয়, জিডিপি ও জিএনপি একই হয় কখন বা সমান সমান হয় কখন? জাস্ট মনে রাখুন, যখন আমদানি ব্যয় ও রপ্তানি আয় পরস্পর সমান হয়। ওকে, এই তথ্যগুলো খুব বেশি পরীক্ষায় আসে। দেখেন ফাংশনাল কোয়েশ্চেন কোনগুলো, যেমন বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি কোনটা? মিশ্র প্রকৃতির। অর্থনীতির চারটা ধরন আছে, এই চারটা ধরন লেখানোরও সময় নাই, বলারও সময় নাই। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বাংলাদেশের অর্থনীতি কোন প্রকৃতি? মিশ্র প্রকৃতির। ভাইবা হলে আপনাকে বলতাম যে বাংলাদেশের অর্থনীতি মিশ্র প্রকৃতির কেন, কথা বোঝাতে পেরেছি? কিন্তু এই উত্তর এখানে জেনে লাভ নাই। মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে? মুক্তবাজার অর্থনীতি, আন্ডারলাইন করুন, মুক্তবাজার অর্থনীতি। তারপরে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয় 1 জুলাই 2015-তে, কিন্তু মনে রাখবেন এটা কার্যকর হবে কিন্তু 2026 সাল থেকে। ঠিক আছে, তারপরে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি দেয় বিশ্ব ব্যাংক। মনে রাখলে পড়বেন, কোনো সমস্যা নাই। কতটুকু সময় আছে? আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে বাজেট বিষয়ক কিছু তথ্য আপনাদেরকে আমি একটু কারেকশন করে দেই। সেটা হলো এই 2022-23-এর জায়গায় এটা হবে, 2022-23-এর জায়গায় এটা হবে 2023-24, 2023-24 অর্থ বছরের বাজেট। আর এই বাজেটটা হবে 52তম, বাজেটটি হবে 52তম। বাজেট ঘোষণা করা হয়েছে বাজেট ঘোষণা করা হয়েছে 1 জুনে। এটা হচ্ছে 1 জুন 2023-এ, 1 জুন 2023-এ। বাকি কথাগুলো এরকম, বাজেট কার্যকর হবে সবসময়ের জন্য 1 জুলাই থেকে। বাজেট কার্যকর হবে 1 জুলাই 2023 থেকে, 1 জুলাই 2023 থেকে। মোট বাজেটের যে পরিমাণ সেটা হচ্ছে 7,61,785 কোটি টাকা, অর্থাৎ কত এটা? 7,61,785 কোটি টাকা, 7,61,785 কোটি টাকা, 7,61,000। আচ্ছা, গেল। এরপরে সামগ্রিক আয় সব দরকার নেই। আপনার হচ্ছে, আমি একটা কাজ করি, আপনাদেরকে একটু কথাগুলো একটু লিখে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে মতে রাজস্ব আয় যেটি, রাজস্ব আয় 5,000,000 কোটি টাকা রাজস্ব আয়। তারপর হচ্ছে বৈদেশিক অনুদান, হচ্ছে 3,900 কোটি টাকা, 3,900 কোটি টাকা। বৈদেশিক ঋণ, বৈদেশিক ঋণ 1,27,190, 1,27,190 কোটি টাকা। এখানে খুব ইম্পর্টেন্ট তথ্য, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরকম: জিডিপি প্রবৃদ্ধি
7.5%। এগুলো সবই কিন্তু প্রসপেক্টেড বা এটাকে বলা হয় অনুমিত। 7.5% মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি হচ্ছে 6.0%। তারপরে যে তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেরকম তথ্য হচ্ছে সর্বোচ্চ বরাদ্দ। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে। 1,6,7,880 কোটি টাকা। 1,67,880 কোটি টাকা। দ্বিতীয় হচ্ছে শিক্ষা খাতে সেটা হচ্ছে 1,04,137 কোটি টাকা। এবং তৃতীয় পরিবহন ও যোগাযোগ। তৃতীয় পরিবহন ও যোগাযোগ। যেটা হবে 87,629 কোটি টাকা। ওকে, এই হলো আপনার মোটামুটি বাজেটের যে তথ্যগুলা। আর এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনাকে জানেন যে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করমুক্ত আয়সীমাটা কত? ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা, হচ্ছে 3,50,000। 3,50,000 টাকা। ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যতটুকু দিলাম বাজেটকে কেন্দ্র করে এই তথ্যগুলো আপনারা একটু পড়ে নেবেন। ওকে, চেষ্টা করেছি আমি সময়ের মধ্যে থেকে যতটুকু করা যায়। ওকে, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, কোনো প্রশ্ন নাই? অনেকে বলছেন স্যার না আমাদের সময় চলে যাচ্ছে। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ এন্ড গুড বাই। আসসালামু আলাইকুম।